আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমাদের সকলেরই টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। এখন সকলের মাথায় হচ্ছে ফাইনাল পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা কাজ করতেছে। তো তোমাদের সকলের দুশ্চিন্তা দূর করতে আমি কিন্তু তোমাদের সকল সাবজেক্টের উপরে ধারাবাহিক ফাইনাল সাজেশন আপলোড করতেছি। এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তোমাদের পৌরনীতি বিষয়ের উপর একটি ফাইনাল সাজেশন দিব। তো তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, বিশেষ করে আর্টস গ্রুপের, তো তোমাদের অনেকেই কিন্তু হচ্ছে গ্রুপ সাবজেক্টে বেশি একটা ভালো রেজাল্ট করতে পারো না। তো এর পিছনে কিছু কারণ আছে। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা যে কারণ আছে সেটা হলো, এক নম্বর হচ্ছে সঠিক একটা সাজেশন, তোমাদের সঠিক একটা সাজেশনের অভাব আছে, এবং দ্বিতীয়ত হচ্ছে সঠিক একটা গাইডলাইনের বিষয় আছে। তোমরা অনেক সময় সঠিক সাজেশন পেলেও সঠিক গাইডলাইনের অভাবে সেই সাজেশনটা আসলে ফলো করে তোমাদের যে আশানুরূপ একটা রেজাল্ট সেটা অর্জন করতে পারো না। এবং সাথে আরেকটা বিষয় আছে, সেটা হলো এমসিকিউ নিয়ে তোমাদের একটু সমস্যা হয়। তো এই তিনটা বিষয় নিয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করব, যাতে করে তোমরা একটা সঠিক সাজেশন পাও, সাথে সেই সঠিক সাজেশনটা ফলো করে ভালো একটা রেজাল্ট করার জন্য যাতে তোমরা একটা সঠিক গাইডলাইন দরকার, সেই গাইডলাইনটা দিব, এবং শেষে এমসিকিউ নিয়ে তোমাদের যে মাথায় দুশ্চিন্তা আছে সেটাও একটু দূর করার চেষ্টা করব। সো সকলকে বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, কারণ তুমি একটা ভিডিও থেকে সাজেশন পাওয়া মাত্রই তুমি যদি মনে করো তুমি হচ্ছে সব কিছু অর্জন করে ফেলেছো, সেটা কিন্তু একটা ভুল ধারণা। তোমাকে সঠিক একটা সাজেশন দরকার, সাথে সেই সঠিক সাজেশনটায় তুমি কিভাবে কি ফলো করবে সেটার জন্য একটা প্রপারলি গাইডলাইন দরকার। আর সেই গাইডলাইনটুকু তুমি যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পুরো ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে হবে। তোমার হয়তো বা এখানে 10টা মিনিট সময় লস হতে পারে, কিন্তু এই 10টা মিনিট সময় যদি তুমি লস করো, অন্তত আমি আশা করি আজকের ভিডিওটা যদি দেখো পুরোটা, তাহলে এই যে পরিণতি বিষয় কিভাবে কি ভালো করতে হবে এবং তোমাদের সাজেশনটা কেমন কি হবে নিজ থেকেই কিন্তু উপলব্ধি করতে পারবে, এবং পরবর্তী যতগুলো দিন আছে সেই দিনগুলোকে সঠিক ওয়েতে কাজে কাটাতে পারবে। সো আর সময় নষ্ট না করি, দেখো তোমাদের সকল সাবজেক্টের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলি প্রথম, সেটা হলো যে তোমাদের প্রশ্ন আসে হচ্ছে 11টা, অ্যান্সার করতে হয় 60টা। তার মানে আমার 11টা প্রশ্ন আসবে, অ্যান্সার করতে হবে 60টা। তো এই 60টা প্রশ্নের জন্য কিন্তু তোমার এই 11টা অধ্যায়ের সাথে ফাইট করতে হবে, কারণ তোমাদের পরিণতি বিষয়ে অধ্যায় আছে 11টা, তাই না? আচ্ছা, এখন একটু কিন্তু যদি বোঝার চেষ্টা করো, তোমাদের প্রশ্নই আসে 11টা, অধ্যায় আছে 11টা, এখন সবগুলো অধ্যায় থেকে কি প্রশ্ন হয়? এটা কিন্তু একটা সমস্যা, ঠিক আছে? তো এই 11টা অধ্যায়ের ভিতরে কিছু কিছু অধ্যায় থেকে মাঝে মধ্যে প্রশ্ন দেয় না। সেই কিছু কিছু অধ্যায়গুলো কোনগুলো, আবার কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে, সে অধ্যায়গুলোকে যদি একটু ফাইন্ড আউট করা যায়, এবং ফাইন্ড আউট করতে পারলে তুমি নিজেই নিজের সাজেশনটা তৈরি করতে পারবে। সাথে তো আমি তোমাকে প্রপারলি একটা সাজেশন দিবই, গাইডলাইন দিবই। তো আমরা সেই অধ্যায়গুলোকে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে, পৌরনীতি ও নাগরিকতা, এই অধ্যায়টা থেকে একদম সকল বোর্ডেই যে প্রশ্ন আসে মাস্ট এমন কিন্তু না। হ্যাঁ, এটা থেকে মাঝে মধ্যে কিছু কিছু বোর্ডে দেয়, মাঝে মধ্যে কিছু কিছু বোর্ডে দেয় না, অর্থাৎ এই অধ্যায়টা থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, মাঝে মধ্যে প্রশ্ন হয় না। সো এই অধ্যায়ের গুরুত্বটা আসলে অতটা না। এরপরে তোমাদের দ্বিতীয় যে অধ্যায় আছে, নাগরিক ও নাগরিকতা, এটা থেকে তোমার মাস্ট একটা প্রশ্ন প্রায় বোর্ডেই দিয়ে থাকে। আইন এবং হচ্ছে স্বাধীনতা ও সাম্য, তৃতীয় অধ্যায়, এটা থেকেও একটা প্রশ্ন প্রায় বোর্ডেই মাস্ট দিয়ে থাকে। রাষ্ট্র ও হচ্ছে সরকার ব্যবস্থা, এটা থেকেও তোমার একটা প্রশ্ন মাস্ট প্রায়োরিটি থাকে। সংবিধান, এটা থেকে একটা মাস্ট প্রশ্ন থাকবে, এবং সংবিধান অধ্যায়টা আমি কিন্তু সবসময় বলি যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টা দিয়ে তোমার ভবিষ্যতে অনেক কিছু কাজে লাগবে। তোমার চাকরি পরীক্ষা বলো, ভার্সিটি পরীক্ষা বলো, সব কিছুতে সংবিধান অধ্যায়টা কাজে লাগবে। সো এই অধ্যায়টাকে একটু গুরুত্ব দিয়ে পড়বা। 7 অধ্যায় যেটা আছে, বাংলাদেশের সরকার ব্যবস্থা, এটা থেকে একটা প্রশ্ন মাস্ট থাকে। এবং গণতন্ত্রের যে রাজনৈতিক দল নির্বাচন, এইটা থেকে তোমার মাঝে মধ্যে প্রায় বোর্ডে দেখা যায় 2টা প্রশ্ন আসে। কিছু কিছু বোর্ডে তোমার দেখা যায় এটা থেকে 2টা প্রশ্ন আসে। তার মানে এখন 100% কি এটা থেকে 2টা আসবে না, কি প্রায় সময়ই দেখা যায় 2টা দিয়ে থাকে, ঠিক আছে? তোমাদের যে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এটা তোমরা দেখবা এটা থেকে কিছু কিছু বোর্ডে একটা আসে, আবার মাঝে মধ্যে আসে না। অর্থাৎ 1 নম্বর এবং 8 নম্বর অধ্যায়টা গুরুত্বের দিক থেকে কম গুরুত্বপূর্ণ। সাথে 9 নম্বর যে অধ্যায়টা আছে, নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়, এই অধ্যায়টা থেকে একটা প্রশ্ন থাকে। এবং 10 নম্বর যেটা আছে, জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, ঠিক আছে? এই যে অধ্যায়টা 10 অধ্যায়, এটা থেকেও প্রায় বোর্ডে দেখা যায় 2টা প্রশ্ন এসে থাকে মাঝে মধ্যে, ঠিক আছে? এবং বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন, এটা থেকে তোমার হচ্ছে একটা প্রশ্ন থাকে প্রায় বোর্ডে। এখন আমাদের প্রশ্ন আসে কটা? 11টা। আমরা একটু দেখি যে 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11। আমাদের কিন্তু 11টা প্রশ্ন হলো। এখন কথা হলো এই যে মাঝে মধ্যে আসে, ধরো এগুলো যদি এসে পড়ে 8 অধ্যায় দিয়ে একটা এসে পড়ে, তখন দেখা যাবে যে এখানে একটা অধ্যায় দিয়ে কম আসলো, অর্থাৎ যেখানে 2টা আসে সেখান দিয়ে একটা আসলো। আবার এখানে 2টা আসে, একটা বোর্ডে একটাই আসলো, আর একটা কোথা দিয়ে আসবে, মনে করো 1 অধ্যায় দিয়ে আসলো। তাহলে প্রশ্নের প্যাটার্ন হচ্ছে কিন্তু এরকম। এখন কথা হলো তুমি কোন অধ্যায়গুলোকে সাজেস্ট করবে বা তোমার জন্য সাজেশনটা কেমন হওয়া উচিত। তোমার কিন্তু দরকার হচ্ছে 7টা সৃজনশীল কমন। তাহলে তুমি অবশ্যই যে অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে এই অধ্যায় 2টাকে খুব ভালোভাবে বেশি জোর দিবা। হ্যাঁ, কারণ যদি লাকি চান্স তোমার হচ্ছে 7 অধ্যায় দিয়ে 2টা প্রশ্ন এসেই যায়, তাহলে তুমি একটা অধ্যায় পড়ে যদি 2টা সৃজনশীল কমন পেতে পারো, মাস্ট একটা কমন পাওয়া, একটা কমন পাবা 100% শিওর। যদি 2টা পেয়ে যাও তাহলে তোমার জন্য এটা একটা লাকি চান্স। তো তুমি অবশ্যই এই 2টা অধ্যায়কে 7 এবং হচ্ছে 10 নাম্বারকে অবশ্যই প্রায়োরিটি লিস্টে আগে রাখবা। তাহলে তোমার 7 এবং হচ্ছে 10 লিখলাম, তারপরে 2 নাম্বার পড়বা, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার, 5 নাম্বার, তারপর 6 নাম্বারও পড়বা, তারপর হচ্ছে কি 9 নাম্বার আছে, 11 নাম্বার আছে। এখন আমার অধ্যায় হলো কয়টা? 3, 3, 6, 3, 9টা। ঠিক আছে, আমি যদি 9টা অধ্যায় পড়ি, তুমি 1000% শিওর থাকো, 100% না, 1000%, 1000% শিওর থাকো তোমার 60টা তুমি কমন পাবাই। 100% আমি বললাম না, 1000%। এখন কথা হলো এর ভিতরেও যদি 2-1টা অধ্যায় একটু তোমার সমস্যা থাকে, একটা অধ্যায় মনে করো সমস্যা আছে, তাহলেও তুমি কিন্তু 7টা সৃজনশীল 100% কমন পাচ্ছ। তো তুমি যদি হচ্ছে 90+ মার্কস আশা করো এই সাবজেক্টে, বা হচ্ছে 80+ মার্কস আশা করো, তাহলে তোমাকে অবশ্যই এই 9টা অধ্যায়কে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, বিশেষ করে সৃজনশীলের জন্য। ঠিক আছে, তাহলে সাজেশন কি হওয়া উচিত আমি কিন্তু সেটা বুঝাতে পারছি। এখন এর ভিতর যে অধ্যায়গুলোকে সহজ, সেগুলো একটু বেশি প্রায়োরিটি দিবা তুমি, কারণ যে অধ্যায়টা সহজ সেই অধ্যায়টা তোমার কাছে সহজ মনে হয় বিধায় সহজ, এবং সেই অধ্যায় থেকে প্রশ্ন আসলে কিন্তু তুমি ভালো দেখতে পারবা। ঠিক আছে, সো এটা হলো তোমাদের সাজেশন। এখন কথা হলো এই যে সাজেশনটা পেলাম, এটা কিভাবে কি পড়তে হবে। দেখো, আমি সব সাজেশনের বেলায় একটা কথা বলি যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, সেখানে কিন্তু নিজেকে যাচাই করার মতো একটা ওয়ে পাইছো, অর্থাৎ তুমি কতটুকু ভালো পারো, কোন কোন জায়গায় তোমার গ্যাপ আছে সেই জায়গাটা ফাইন্ড আউট করার মতো কিন্তু একটা জায়গা পাইছো। সো সেই গ্যাপগুলোকে ফাইন্ড আউট করে তুমি আগে হচ্ছে সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করো। ইমপ্রুভ করার পরে প্রত্যেকটা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তুমি প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটা অন্তত ক্লিয়ার করে ফেলবা। যে অধ্যায়টা পড়বা না সেটার অন্তত বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক কি, যে অধ্যায়ের ভিতর কি কি জিনিস আছে জাস্ট একটু মাথায় নাড়া দিলে যেন আমি বুঝতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ, ক খ এবং এমসিকিউ ধারাবাহিকভাবে সম্পন্ন করা। অর্থাৎ এই সিকিউ তো এই কয়টার জন্য পড়বা, ঠিক আছে, এমসিকিউ নিয়ে পরে কথা বলতেছি। সিকিউ এই কয়টার একদম ক খ সৃজনশীল সব কমপ্লিট করতে হবে। এরপর হচ্ছে বেশি বেশি রিভিশনে রাখতে হবে। অর্থাৎ রিভিশন মানে হচ্ছে তুমি এই বইটা কমপ্লিট হয়ে গেল বা সাজেশনটা তোমার কমপ্লিট হয়ে গেল, এখন কি এটা ফালাই রাখবা না, তোমার কমপ্লিট হয়েছে, তুমি আবার কিভাবে রিভিশন দিতে পারো, এটা আবার কত দ্রুত আবার একবার বইটাকে শেষ করতে পারো, এরকম একটা প্রতিযোগিতা রাখতে হবে সবসময়। ঠিক আছে, লাস্টলি যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে অবশ্যই বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। যত বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবা তত বেশি তোমার হচ্ছে পরীক্ষার যে একটা ভয় থাকে ওইটা দূর হয়ে যাবে, এবং নিজের ভিতর আত্মবিশ্বাসটা বাড়বে, এবং হচ্ছে নিজেকে যাচাই করার একটা আরেকটা ভালো মাধ্যম হবে। সো তোমাদের এই যে 5টা বিষয় বললাম, এই 5টা বিষয় হচ্ছে তোমাদের এখন থেকে পরীক্ষা পর্যন্ত যতটুকু সময় আছে ধারাবাহিকভাবে এই 5টা বিষয়কে তোমার অ্যাপ্লাই করতে হবে। তাহলেই হচ্ছে তুমি দিন শেষে 90+ মার্কস বা হচ্ছে 80+ মার্কস তুমি এই সাবজেক্টে আশা করতে পারো। যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে বলবো সময় নষ্ট করা যাবে না। তোমাদের যে পয়েন্টগুলো বললাম, গ্যাপ পূরণ করা, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করা, সৃজনশীল ক খ এবং এমসিকিউ সব সম্পন্ন করা, বিশেষ করে সাজেশনেরটা, তারপরে হচ্ছে কি বেশি বেশি রিভিশন দেওয়া, এবং লাস্ট হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দেওয়া। এটা হচ্ছে ধারাবাহিকভাবে কন্টিনিউ রাখবা। সাথে যে কাজটা করবা সেটা হলো এমসিকিউ এর বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করবো। তোমাদের এমসিকিউ নিয়ে সবারই মাথায় একটা কাজ করে যে সাজেশন দেন, অনেকেই বলে স্যার একটা এমসিকিউ সাজেশন দেন, এই অধ্যায়ের মানে এই চ্যাপ্টারে বা এই বইয়ের একটা এমসিকিউ সাজেশন দেন। আসলে সত্য কথা বলতে এমসিকিউর কোনো সাজেশন হয় না। যদি কেউ এমসিকিউর সাজেশন কোথাও পাও, এবং কোথাও যদি দেখো এই কয়টা অধ্যায় পড়লেই তুমি 30টা এমসিকিউ কমন পাবা, এবং এটা যদি কেউ বিশ্বাস করে এবং ফলো করো, সে দিন শেষে বড় ধরনের একটা
তোমার হচ্ছে সমস্যায় ভোগবা বা হচ্ছে বড় ধরনের একটা বাস নিজের জন্য নিজে রেডি করে রাখতেছো, কারণ এমসিকিউর জন্য কোনো সাজেশন আসছো, এমসিকিউর কোথাও সাজেশন পেলেও সেগুলো ফলো করবে না। এমসিকিউতে ভালো করার কিছু মাধ্যম আছে, সে মাধ্যমটা আমি সবসময় বলি, আজকেও বলবো। সে মাধ্যমটা হচ্ছে তোমার প্রথমে প্রত্যেকটা অধ্যায় বেসিক ক্লিয়ার থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বেসিক ক্লিয়ার পর তোমাদের গাইড বা নোটে যতগুলো এমসিকিউ আছে সবগুলোকে বুঝে বুঝে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে বুঝে বুঝে পড়া শেষ হলে তোমাকে হচ্ছে বেশি বেশি রিভিশন দিতে হবে। 4 নম্বর হচ্ছে যখন রিভিশন বেশি বেশি দেওয়া হবে তার সাথে সাথে তোমাকে মডেল টেস্ট, এমসিকিউর উপর মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে। যদি এই 4টা জিনিস তুমি কন্টিনিউ করতে পারো তাহলে অবশ্যই তুমি এমসিকিউতে খুব ভালো একটা রেজাল্ট আশা করতে পারবে। কারণ তুমি যদি এই 4টা জিনিস ফলো করো তাহলে তোমার হচ্ছে পরীক্ষার হলে কমন তো পাবাই, সাথে কমন পাওয়ার পরে সঠিক অ্যান্সারটা দেখানোর যে সিউরিটি বা পার্সেন্টেজ সেটা অনেক গুণে বেড়ে যাবে এবং দিন শেষে সঠিকটা দেখাই আসতে পারবা। সো তোমাদের যে কথাগুলো বললাম, যারা মনোযোগ সহকারে শুনেছো তাদেরকে বলবো অবশ্যই কথাগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করো, পরীক্ষার আগ পর্যন্ত এইভাবে পড়াশোনা করো এবং এই সাজেশনটা ফলো করো। এবং যদি কথাগুলো মেনে চলতে পারো তাহলে আমি আশা করি তোমরা প্রত্যেকে হচ্ছে 80+ মার্কস বা 90+ মার্কস এই সাবজেক্ট তুলতে পারবে। আর তোমাদের সকলের জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো যেন তোমরা অবশ্যই পরীক্ষায় এমন একটা রেজাল্ট তোমাদের দেখাই দিতে পারো সবাইকে। আর যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে আর বেশি কথা বাড়াবো না, তোমাদের সকলের জন্য আবারও শুভকামনা রইল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।